৩৫টা বছর পার হলো তের, পার হলো ৩৫টা বসন্ত। জীবন থেমে থাকেনি, বহমান নদীর স্রোতের মতো এগিয়ে গেল সামনে। জীবন বদলিয়েছে, সময় রং পাল্টিয়েছে। আদুরি অবস্থে হয়ে উঠেছে বুঝদার, ভীষণ বুঝদার ও আদর্শ স্কুলের টিচার। আজ বৃহস্পতিবার, স্কুল তাড়াতাড়ি ছুটি হলেও অফিসিয়াল কাজ সেরে বের হতে হতে প্রায় 4টা বেজে গেল তের। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি হবে। গায়ে তার চাপা রঙের শাড়ি, কাঁধে সাধারণ ব্যাগ। বাস্তব সংগ্রামে জীবনের লড়াই করা এক দুর্দান্ত নারী আসতে। জীবনের অনেক কিছু হারিয়ে আজ এই জায়গায় আত্মসম্মান নিয়ে বেঁচে আছে নিজের পরিবারকে নিয়ে। স্কুল গেট ধরে রাস্তায় বের হলো, ব্যস্ত নগরী। শব্দ তুলে রিক্সা, সিএনজি, অটো চলাচল করছে। তে রাস্তা ধরেই দাঁড়ালো, রিক্সার প্রয়োজন। দিনটাও ভালো নেই, যে কোনো সময় তুমুল বৃষ্টি হতে পারে। ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়ির সময়টা দেখে নিল, হালে রিক্সা পাচ্ছে না। এমন পরিস্থিতিটাও নতুন না তের জন্য, তাই অধৈর্য হলো না, ধৈর্য ধরেই দাঁড়িয়ে রইল। অধৈর্য, রাগ, জেদ, চঞ্চলতা, দুঃখ প্রকাশ করা আরো 18 বছর আগে সেই কিশোরী বয়সে ছেড়ে দিয়েছিল। তার রাগ দেখানোর মানুষ নেই, তাই রাগটাও নেই, শান্ত থাকলো। তে ধৈর্য নিয়ে রিক্সার জন্য অপেক্ষা করার মধ্যে কারো উপস্থিতি টের পেল নিজের পাশে। গাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল বোগাম স্যারকে, তেদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল। তবে বয়সটা হয়তো তের থেকে 2-3 বছরের বেশি হবে। তারা একসাথে প্রায় 10 বছর ধরে কাজ করছে। সেই সুবাদে ভালো সখ্যতা বোগামের সাথে তের। তেদের পুরাতন হেডমাস্টারের জায়গাটা বোগাম পেয়েছে বছর 2 হলো। তে হালকা ইতস্তত বোধ করলো বোগামের গাঢ় দৃষ্টিতে। নিজের ইতস্তত কাটাতে হালতো হেসে প্রথমে প্রশ্ন করলো তে, কি ব্যাপার স্যার, আজ রাস্তায় দাঁড়ালেন যে, গাড়ি কোথায় আপনার? বোগাম হালকা নড়ে চড়ে তের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। মেঘে আচ্ছন্ন আকাশটা দেখে একটু করে বলল, আজ গাড়িতে চড়তে ইচ্ছে করছে না। আপনার সাথে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে। আপনার হাত ধরার তো সুযোগ দিলেন না আমায়, পাশে দাঁড়ানোর সুযোগটা তো পাবো মনে হয়। তে পুনরায় হাসলো। বোগামের মনের অনুভূতিকে তে সম্মান করে, কিন্তু সম্মতি দেয় না। বোগাম থেকে বিগত 5 বছর ধরে এসব বলে আসছে। বাড়িতে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। বাবা মা ভাই রাজি হয়েছিল, কিন্তু তে রাজি হয়নি সব সময়ের মতো। কি করে হবে? তে তো আজও কারো বউ, হোক সে তেকে চায় না। তারপরও তো তে তার বউ। ডিভোর্স তো আজও তাদের মধ্যে হয়নি। ডিভোর্স যদি হতো, তারপরও তে দ্বিতীয় বিয়ে কখনোই করতো না। তের মনে একজনের বসবাস, তার সাথে সংসার করতে পারেনি তো কি হয়েছে? বউ হয়েছে, আজও আছে, ব্যাস এটাই যথেষ্ট তার জন্য। ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে এমন তো কথা নেই, তাই না? তার সংসার অপূর্ণ থাক, তারপরও অন্য কারো সাথে না জড়াক তার জীবন। ব্যাগ থেকে ছাতাটা বের করে হাতে নিল তে। বৃষ্টি নামবে যে কোনো সময়। বোগামের দিকে না তাকিয়ে ভরাট গলায় বলল, আপনার ঠান্ডা লাগবে স্যার, বাসায় যান, আর দ্রুত বিয়ে করার চেষ্টা করবেন। আমার আশায় থাকবেন না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত, আমি কারো বউ, আমার ডিভোর্স হয়নি। তাহলে কোথায় আপনার স্বামী? বিগত 10 বছরে একটা বারের জন্য দেখিনি তাকে আপনার পাশে। তাহলে আমি কেন মানবো আপনার বিয়েটা? কিশোরী বয়সের একটা ছেলে খেলার বিয়েকে কেন এখনো মনে ধরে আছেন আপনি? আর কত অপেক্ষা করব? অনেক তো হলো অপেক্ষার খেলা। এবার চলুন না, আমরা বিয়ে করে নেই। আমার সমস্যা নেই, আপনার আগে একটা বিয়ে হয়েছিল এতে। কিন্তু আমার সমস্যা আছে বোগাম স্যার, ভীষণ বাড়াবাড়ি রকমের সমস্যা আছে। তাই বলছি আপনি বিয়ে করে নিন। আমার ধৈর্যের মাত্রা প্রখর। আমি এই জীবনে দ্বিতীয় পুরুষের সাথে নিজেকে জড়াবো না, কখনোই না। বয়স অর্ধেক পার হলো,
বাকিটা এমনি এমনি পার হয়ে যাবে। এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমার কিশোরী বয়সটা যখন অপেক্ষায় গেল, বাকিটাও চলে যাবে। তাকে আমার প্রয়োজন নেই যেমন, ঠিক তেমনই আমার দ্বিতীয় পুরুষেরও প্রয়োজন নেই। আশা করছি আপনি এবার অন্তত বুঝবেন। বৃষ্টিতে ভিজবেন না স্যার, বাসায় চলে যান। আসি। বোগামকে রেখে ছাতা মাথায় এগুলো সামনে। পিছনে ফিরলে হয়তো দেখতে পারবে বোগামের অসহায় মুখখানা, কিন্তু তে ঘুরে দেখলো না। পরপুরুষের উপর মায়া দেখানো হারাম। তাছাড়া ওনার কষ্ট বুঝতে গেলে নিজের কষ্ট বেড়ে যাবে দ্বিগুণ। তের কষ্ট বোঝানোর মতো মানুষ নেই। এই সংগ্রামী দুনিয়াতে লড়াই করতে করতে আসতে একা, সবাই থেকেও তার কেউ নেই। তাই চারপাশে চোখ বুলালে অনেকগুলো সুখী মানুষ দেখতে পাই। তাই তাদের সুখটা নষ্ট করে না নিজের কষ্ট ভারাক্রান্ত কাহিনী শুনিয়ে। কি লাভ, চলুক না যেভাবে যেটা চলছে সেভাবেই। ঝড়ঝাপটায় কাক বেজা হয়ে পৌঁছলো বাসায়। পরপর কয়েকবার বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল জেনি। নামজুন বাইয়ের ছোট মেয়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে। ভীষণ চঞ্চল হরিণী। অনেকটা তের কিশোরী বয়সের চঞ্চলতা ওর মাঝে দেখতে পায়। দেখতেও নাকি অনেকটা তার মতোই হয়েছে সবাই বলে। তেরও তাই মনে হয়, কারণ তাদের মাঝে দুটো জিনিসের বেশ মিল, তাদের বংশগত চুল আর চোখ দুটো। তে হাসল। জানি তের পেট জড়িয়ে ধরতেই বাধা দিল তে, কিন্তু শুনল না ও তের কথা। সেই তেকে জাপটে পেট জড়িয়ে ধরবে, হলো তাই। তের সাথে জানিও ভিজল। আমার জেনি মোনাটা আজ বেশ ফুরফুরে লাগছে, কি হয়েছে আম্মু? তের কথায় বেশ আদরি হয়ে উঠল জেনি। তার পেট জড়িয়ে মাথা তুলে তাকালো তার দিকে। ঠোঁট প্রসারিত করে হেসে উৎফুল্ল গলায় বলল, মেজো ফুপি আসছে সবাইকে নিয়ে কাল। জেনির কথায় তেও ঠোঁট প্রসারিত করে হাসলো। ওর কপালের ছোট চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, বাহ, বেশ ভালো কথা। তা তুমি কিভাবে জানলে? আম্মু বলেছে মামা আসবে নাকি মেজো ফুপি ফুপাকে নিয়ে কাল। কেন, তুমি জানো না ফুপিমা? না, আমাকে তো কেউ জানায়নি। তুমি তো স্কুলে ছিলে, জানবে কিভাবে? আমি কিছুক্ষণ আগেই জেনেছি, তাই সবার আগে তোমাকে জানালাম। তে ঠোঁট ছোঁয়ালো জেনির কপালে। তের রঙহীন জীবনে আলো মেলে হলো তার বাচ্চারা, নিজের নয়। নামজুন ভাইয়া আর জিন ভাবির সন্তানদের কথা বলছে। তাদের দুটো ছেলে একটা মেয়ে। ইউনো কাল জেনি। ইউনো সবে মাত্র কলেজ শেষ করলো, এখনো ভার্সিটিতে ভর্তি হয়নি। রেজাল্ট আউট হয়নি তাই। কাল ক্লাস 10-এ পড়ছে। তিনজনই তে বলতে পাগল। বর্তমানে তাদের ঘিরে তার কাকিত্বের গোছানো সংসার। যখন তেকে আদরের সহিত ফুপিমা বলে ডাকে, তখন শুনতে চমৎকার লাগে। মনে হয় কোথায় সে একা, এই তো সে পূর্ণ নারী, একাকিত্ব নেই তার। তে আর কথা বাড়ালো না, দরজা লাগিয়ে সোজা নিজের রুমে গেল। শাড়িটা পাল্টিয়ে চেঞ্জ করলো। সাধারণ 3 পিস পরলো। স্কুলে গেলে শাড়ি পরা হয় তার, নয়তো বাসায় 3 পিসই পরে থাকে। আজ দুপুরে খাওয়া হয়নি তার। পেটে ক্ষুধা থাকলেও এই অসময়ে তা আর খেলো না। একটু মায়ের রুমে যাওয়া প্রয়োজন, তাই ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল প্রথমে। তের বাবা সুবেন মারা গেছে বছর 3 আগে। সেই থেকে মাও বেশ অসুস্থ থাকে আজকাল। তাদের বাড়িটাও আগের মতো নেই। নামজুন বেশ বড় করে পুনরায় বানিয়েছে। নামজুনের ব্যবসাটাও বড় করেছে। নামজুন এখন চট্টগ্রাম থাকেন, তবে সপ্তাহ সপ্তাহ বাসায় ফিরে আসে। জিনকে আজও নামজুন নিজের কাছে নিয়ে যেতে পারল না। তার এক কথা, সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তবে তাদের বড় ছেলে ইউনো বর্তমানে নামজুনের সাথেই থাকে। অবসর সময় হওয়ায় বাবার ব্যবসার কাজে হিসাব রাখে সে। তে আলতো হাতে মায়ের রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। মা আসরের নামাজ শেষ করে উঠেছেন। তেকে দেখেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন, হয়তো অনুতাপের কারণে। তে
মনে নিল না বিষয়টি। তের মা ইউনজন তাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলেন। তে স্বাভাবিক ভঙ্গিতে বসতে বসতে ইউনজনের কপাল চেক করলো, জ্বর আছে কিনা। না, নেই। দুপুরে খেয়েছিলে মা? তুই খেয়েছিস? তে মিথ্যে বলল। মনে হয় না। তুই আবারও মিথ্যে বলছিস আমাকে? তোর মুখটা শুকনো লাগছে কেন? সত্যি করে বল, খেয়েছিস কিছু? তে মায়ের কথার উত্তর দিল না, বরং পাল্টা প্রশ্নই বলল, তুমি দুপুরে মেডিসিন খেয়েছিলে মা? তে কথার উত্তরে ইউনজন না দিয়ে বলল, আমাদের একটা ভুলের শাস্তি আর কত নিজেকে দিবি তুই? তোর সংসার তোর বাবা দেখে মরতে পারলো না, আমিও হয়তো যে কোনো দিন মারা যাব। তার আগে কি তোর একটা সংসার দেখে মরতে পারবো না? তে আর কত মরিচিকার পেছনে পড়ে থাকবি? এবার না হয় বিয়ে করে নে না মা। আমরা তোকে সুখী সংসারে দেখতে চাই। এটা কি আমাদের অপরাধ? আর কত কষ্ট করে ধুকে ধুকে মরবি? এবার সবকিছু শেষ কর না মা। আমার মুখের দিকে তাকিয়ে হলেও বিয়েটা করে নে তুই। মায়ের চোখে কষ্টের অশ্রু স্পষ্ট দেখতে পেল তে, কিন্তু সে কাঁদল না, কারণ সে কাঁদলে, কষ্ট পেলে সে আরো বেশি কাঁদবে। আজ তে দুর্বল নয়, সহজে কান্নায় কি তার মানায়? মা তো রোজই বলে তেকে বিয়ে করতে, এটা আর নতুন কি? তে মায়ের দুহাত টেনে নিজের হাতের বাজে নিয়ে হালকা হেসে বলল, আমি কিন্তু বিবাহিত মা। একজন বিবাহিত মেয়ের স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে হারাম আমাদের ইসলামে, তুমি জানো না? কিসের হারাম? তোর স্বামী আজ 18 বছর ধরে তোর খবর নেই না, দেখা সাক্ষাৎ যোগাযোগ কথা বলার কিচ্ছু নেই তোদের মাঝে। স্বামী স্ত্রীর মধ্যে 3 মাসের বেশি যোগাযোগ বন্ধ, আলাদা থাকলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রী আর থাকে না, সেই সুবাদে তোদের সম্পর্কও নেই। তারপরও দরকার পড়লে আমরা তোর ডিভোর্সের ব্যবস্থা করব। সুগাকে দিয়ে ওই বাড়ির ছেলে থেকে তোর ডিভোর্সের সই নিব। তুই শুধু বিয়ের জন্য রাজি হয়ে যা মা। মায়ের রোজকার পাগলামোতে সম্মতি দিল না তে, বরং কথা ঘুরিয়ে বলল, শুনলাম কাল নাকি জিমিন আসবে। লন্ডন থেকে একদিন আগে ফিরেছে ওরা, তাই কাল আসবে আমাদের সবাইকে দেখতে। সুগা নাকি এবার বাংলাদেশেই সেটেল হবে। দুপুরে অনেকক্ষণ কথা হলো আমাদের সাথে, তোর খোঁজও করছিল জিমিন। আমি বলেছি তুই স্কুলে আছিস, এবার ওরা আসলে কিছুদিন থাকবে। আমি কিন্তু এবার সুগা আসলে তোর ডিভোর্সের বিষয়ে কথা বলবো। যেভাবে হোক ওই বাড়ির ছেলের সাথে এবার আমি তোর ডিভোর্স নিব। অনেক ছেলে খেলা হয়েছে, আর না, আমি তোকে এবার সংসারই করব। মায়ের কথায় তে হেসে ফেলল। মা আর মায়ের পাগলামো সত্যি পারেও বটে। তে হেসে বিছানা থেকে উঠতে উঠতে বলল, তোমার মেয়ে বুড়ি হয়ে গেছে মা, তার এখন বিয়ের বয়স নেই, পার হয়ে গেছে। তোমার মেয়ে এখন 35 বছরের বুড়ি। তোমার বুড়ি মেয়ের জন্য জামাই পাওয়া যাবে না, কেউ বিয়ে করবে না, তাই বিয়ের চিন্তা বাদ দাও। আমি ভালো আছি তোমাদের সাথে, আর কি চাই আমার? আমি এখন ডিভোর্সের বিষয়টা নিয়ে ভাবছি না। তুমি শুয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। কিছু ইংলিশ শিট তৈরি করতে হবে স্টুডেন্টদের জন্য। তুমি রেস্ট নাও, আসি। কথাগুলো বলেই দরজার দিকে পা বাড়ালো। এখানে আর কিছুক্ষণ থাকলে কেঁদে উঠবে সে, তার অচেতন মনটাকে বুঝাতে পারবে না। এমনি গলা ধরে আসছে কান্নায়, বারবার ডুব দিলে কান্নাটা থামানোর চেষ্টা চালাচ্ছিল। তখনই পেছন থেকে শোনা গেল মায়ের কান্না ভেজা গলার সুর। ওই বাড়ির ছেলে নাকি বাংলাদেশে থাকছে কয়েক বছর ধরে। তার দাদা দাদি মারা যাওয়ার পর নাকি বাংলাদেশে চলে এসেছিল শুনলাম। সেও নাকি এখনো বিয়ে করেনি, একাই আছে। জিমিন বলেছে, জিন নাকি বিষয়টা আগে থেকেই জানতো, তোকে বলতে ভয় পাচ্ছিল।
থেমে গেল, আর থামাতে পারল না নিজের কান্নাগুলোকে। জোর জোর করে অবুঝের মতো বেয়ে পড়ল গাল গড়িয়ে। ঠোঁট কামড়িয়ে কান্নার শব্দ আটকালো। মাকে শুনতে দিল না, শুধু বেজা গলায় কোনো রকম বলল, আর দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে আসলো নিজের রুমে। দরজা লাগিয়ে সোজা চলে গেল বেজা বারান্দায়। তেজি বৃষ্টি ফোঁটা মুহূর্তে তার গা ছুঁয়ে দিল। সে ভিজতে লাগলো, চোখে পানির সাথে বৃষ্টির পানি মিলে গেল, আলাদা করা গেল না। তেজি বৃষ্টির সাথে সাথে তার চেপে রাখা কান্নাটাও প্রকাশ পেল। কিশোরীর মতো ঝরঝরে করে শব্দ করে কেঁদে উঠল। ফুপিয়ে কেঁদে উঠে ভেজা ফ্লোরেই বসে পড়ল। তার সংসার জীবনের ইতি ঘটেছিল সেই 17 বছর বয়সে। তার সংসার করা হয়নি জাংকুকের সাথে। পাশাপাশি থাকার স্বপ্নটাও স্বপ্নই রয়ে গেল। এক কালবৈশাখী ঝড়ের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল তার জীবনে। ওনার সাথে ভুল বুঝাবুঝি হওয়ার পর আর ফেরা হয়নি তার জীবন বাড়িতে। জাংকুকও থেকে নিতে আসেনি, একটা বারও দেখতেও আসেনি, যোগাযোগ করেনি, চোখে দেখাটাও পর্যন্ত পায়নি জাংকুকের। তবে দাদা দাদি বেশ কয়েকবার তাকে ফিরিয়ে নিতে এসেছিল, বাবা দেয়নি তাকে, তেরও ফেরা হয়নি। এভাবে বিগত 18 বছর পার হলো তের জাংকুককে ছাড়া। প্রথম 1 বছর তে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল বেশ কয়েকবার। ছোট ছিল বলে জাংকুককে হারানোর ব্যথাটা নিতে পারেনি, আজও মেনে নিতে পারে না। আজও তার বালিশ ভিজে অশ্রুকণায়। তার আশেপাশে সবাই সংসার করছে, তে ছাড়া। জিমিনের সুগার সাথে সংসার হয় তের জীবন বাড়ি থেকে ফিরে আসার 1 বছর পরই। তারপর দুজনেই পাড়ি জমা লন্ডনে। এই যাবৎ লন্ডনেই কাটিয়েছে এতগুলো বছর। তবে প্রতি বছর সুযোগ পেলেই বাংলাদেশে এসে তাদের দেখে যেত। সুবিন অনেক চেয়েছিল তেকে সংসারী করতে, কিন্তু পারেনি। কারণ জাংকুক বাংলাদেশে ছিল না বলেই ডিভোর্স নিতে পারেনি। কোথায় ছিল তাও কেউ সঠিক ঠিকানা জানতো না। ঠিকানাবিহীন হওয়ায় তাদের ডিভোর্স হয়নি এখনো। তেও খুব করে চাইতো তার ডিভোর্স না হোক, তের নাম জাংকুকের নামের সাথে জড়িয়ে থাকুক আমৃত্যু পর্যন্ত, তার স্বামী হয়ে। তাই হলো, অনেকটা বছর পর্যন্ত জাংকুকের খোঁজ ছিল না। তের পড়াশোনা শেষ হলো, নিজের পায়ে দাঁড়াতে স্কুলের জবটা নিল। জীবনের অনেকটা সময় পার হলো। হঠাৎ একদিন কানে আসলো দাদাজান মারা গেছেন। কিন্তু দেখা হলো না তের, কারণ তিনি দেশের বাহিরে ছিলেন। দেশে কবে আনলো তেকে কেউ জানালো না। তে দাদার মৃত্যুর সংবাদ পেয়েছিল 1 মাস পর। তারপর দাদির মৃত্যুর সংবাদ পেল 5 বছর আগে। ভাগ্য তার দাদিকেও শেষ দেখা দেখতে দিল না। তে দেখতে গিয়েছিল, কিন্তু পথের মধ্যে তার হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ায় আর দেখা হয়নি। প্রায় 1 সপ্তাহ পাবেনি হসপিটালেই ছিল। এমনি করে তার আর জীবন বাড়িতে ফেরা হয়নি। জাংকুকের কথা কেউ ভুল করেও তের সামনে বলে না, তে কষ্ট পাবে বলে। তবে আজকে মার কথাই বুঝলো তে। জাংকুক বিগত 5 বছর ধরেই একা একা থাকছেন জীবন বাড়িতে। আচ্ছা, ওনার কি আমার কথা একটা বারের জন্য মনে হয় না? ওনার একটা কিশোরী বউ রেখে গিয়েছিল, সেটাও কি ভুলে গিয়েছে সে? আমি নেই বলে কি উনি সুখে আছে, নাকি কষ্ট পাচ্ছে আমার মতো করে? নাকি আমার থেকেও বেশি কষ্টে আছেন উনি? সত্যি কি আছে, নাকি আমার ভ্রম? কষ্ট থাকলে তো আমাকে ফিরিয়ে নিয়ে যেত, সংসার করত। আজকে সবার মতো করে আমাদের সংসারেও সন্তান থাকতো। আমি নিতাম, জোর করে হলেও নিতাম, কিন্তু কিছুই হলো না আমার। আমি শূন্যে পড়ে রইলাম। আমার আত্মসম্মান আর ওনার জেদ দুটি বহাল থাকলো আমাদের জীবনে, যার ফলে ধ্বংস হলো আমাদের সুখটা। দিন শেষে উনিও একা থাকলো, আমাকেও রাখলো। জীবনের বাকি সময় হয়তো এভাবেই কাটাতে হবে ওনাকে ছাড়া। তে কাঁদতে কাঁদতে কথাগুলি বলছিল।
জাংকুককে বলতে ইচ্ছে করছে, কেন আপনি আমাকে নিতে আসলেন না? কেন এত জেদ ধরে রাখলেন? কেন আমার জীবন থেকে 18টা রঙহীন বসন্ত হারাতে দিলেন? কেন আমাকে নিলেন না? আমি তো আজও ভালোবাসি আপনাকে, ঠিক ততটাই ভালোবাসি যতটা কিশোরী বয়সে বাসতাম। আমি আজও কুমারিনী হয়ে আছি আপনার জন্য। আপনার অল্প স্পর্শ আজও লেগে আছে আমার শরীরে, বিলীন হতে দেয়নি। তাহলে কেন আপনি আমার ভালোবাসাকে দেখছেন না? কেন? আমার অপরাধ কি ক্ষমাযোগ্য ছিল না মিস্টার ভিলেন? সত্যিই কি ছিল না? কান্না করতে করতে ভেজা ফ্লোরে ঘুমিয়ে পড়ল। কয়টা বাজে সময়ের খেয়াল নেই। তীব্র ঠান্ডায় কেঁপে কেঁপে উঠে ঘুমটা ভেঙে গেল তার। ফ্লোর থেকে উঠে বসলো। চারপাশে গুটগুটে অন্ধকার, শরীরে টনটন ব্যথা লাগছে। আজ দুবার বেজা হলো তার। এই বয়সে এসে বাচ্চা মোটা যেন নিজেরই খাপছাড়া লাগছে। ক্লান্ত শরীরে উঠে দাঁড়ালো। ভেজা কাপড় পাল্টিয়ে পুনরায় কালো একটা শাড়ি পরলো। বৃষ্টির দিন শাড়ি পরতে ভালোই লাগে তাই। হাত মুখ ধুয়ে আয়নায় তাকাতেই চমকে উঠল। চোখ মুখ ভীষণ ফুলে আছে, যে কেউ বলে দিবে কে অনেকটা কেঁদেছে। এই অবস্থায় বাহিরে যাওয়া যাবে না, কিন্তু ক্ষুধাও পেয়েছে অনেক। তারপরও বের হলো না। অসুস্থ শরীরটা নিয়ে বসলো পড়ার টেবিলে। বই খাতা মেলে শীট তৈরি করতে হবে। চোখে মোটা ফ্রেমে চশমাটা পরে নিল। আজকাল চোখেও সমস্যা দেখা দিচ্ছে, হয়তো বাড়ন্ত বয়সের জন্য। এর মনোযোগ সহকারে কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে তুমুল শব্দে বেজে উঠল তার ফোন। বেচারা মনোযোগ নষ্ট হতেই কপাল কুঁচকে তাকালো বইয়ের সামনে রাখা ফোনটির দিকে। আননোন নাম্বার। কপাল কুঁচকে আসে তার। এই অসময়ে আননোন নাম্বার দেখে কে ফোন করবে তাকে? প্রথমে ভাবলো ধরবে না, পরে মনে হলো স্কুলের কাজে হয়তো কোনো ফোন হতে পারে। হাতের কলমটি রেখে ফোনটি রিসিভ করে কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠস্বরে থেমে গেল তে। কেঁপে উঠল তার পরিচিত গলা শুনে। ফোনের ওপাশ থেকে আতঙ্কিত গলায় বলে উঠল, ভাবি ভাবি প্লিজ আপনি ফিরে আসুন এবার। ভাই ভালো নেই আপনাকে ছাড়া। এতটা বছর কেন অপেক্ষা করালেন ভাইকে? কেন ফিরছেন না আপনি জীবন বাড়িতে ভাইয়ের কাছে? ভাবি ভাই প্রচুর অসুস্থ, আপনাকে খুঁজছে ডাক্তার, ঔষধ কোনো কিছুই কাজে দিচ্ছে না। অবস্থা আরো খারাপ হচ্ছে। প্লিজ ভাবি আপনি এবার ফিরে আসুন। হ্যালো ভাবি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো।